পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের মহাকালের লিখন। সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে কাকাবাবু হঠাৎ বলে উঠলেন, এ কি, এগুলো কিসের ডিম? সন্তুও বেশ অবাক হয়েছিল। ডাকবাংলোর কুক তাদের দুজনের জন্য একটা প্লেটে 4টি ডিম সেদ্ধ দিয়ে গেছে। ওরকম ডিম সন্তু কখনো আগে দেখেনি। মুরগির ডিমের চেয়েও একটু ছোট, পুরোপুরি গোল, ঠিক পিং পল বলের মতো। প্লেটে সাজানো যেন 4টি অবিকল বল। এক্ষুনি ওগুলো নিয়ে টেবিল টেনিস খেলা যায়। বিমান আগেই ব্রেকফাস্ট খেয়ে এসেছে। সে শুধু 1 কাপ চা নিয়ে বসেছে খানিকটা দূরে। বিমান হাসতে হাসতে বলল, কাকাবাবু, আপনিও চিনতে পারলেন না? বাংলোর কুকটি বাঙালি। সে কাচুমাচু হয়ে বলল, স্যার, এখানে হাঁসের ডিম তো পাওয়াই যায় না। মুরগির ডিমে চালান আসে, তাও মাঝে মাঝে কম পড়ে, কিন্তু কচ্ছপের ডিম পাওয়া যায় যথেষ্ট। কাকাবাবু বললেন, ছি ছি ছি। বিমান বলল, খেতে কিন্তু খারাপ নয়, আপনারা খেয়ে দেখুন, আমি বলছি ভালো লাগবে। কাকাবাবু বললেন, তুমি আমাকে কচ্ছপের ডিম চেনাচ্ছ? একসময় কত কচ্ছপের ডিম খেয়েছি, কচ্ছপের মাংসও খেয়েছি। একটা কচ্ছপ মারলে তার পেটের মধ্যে 14-15টা ডিমও পাওয়া যেত। এগুলো সরিয়ে নিয়ে যাও, আমরা খাবো না। বিমান বলল, একসময় খেতেন, এখন খাবেন না কেন? আপনারা সহ্য হয় না? তাহলে সন্তু খেয়ে নিক। কাকাবাবু বললেন, না, সন্তুও খাবে না। তোমরা জানো না কচ্ছপ মারা নিষেধ? সারা পৃথিবীতেই কচ্ছপের সংখ্যা খুব কমে যাচ্ছে। আর কিছুদিন পর কচ্ছপ একেবারেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। শুধু শুধু এইভাবে কচ্ছপের ডিমগুলো নষ্ট করার কোনো মানে হয়? বিমান বলল, তা অবশ্য ঠিক, কিন্তু এগুলো তো সেদ্ধ হয়েই গেছে। এগুলো খেয়ে নিন, এগুলো থেকে তো আর বাচ্চা বেরোবে না। কাকাবাবু বললেন, তবুও খাওয়া উচিত নয়। তুমি যদি ভাবো এই ডিমগুলো তো আমি নিয়ে আসিনি, আমি সেদ্ধ করিনি, সুতরাং আমার খেতে কি সমস্যা? তাহলে অন্য লোক আরও বেশি করে এই ডিম ধরবে, এই বাচ্চারা এনে বিক্রি করবে। সেজন্য একদম খাওয়া বন্ধ করে দিতে হবে। ডিম নিয়ে যাও, আমরা শুধু টোস্ট আর চা খাবো। বাংলোর কুকটি বললেন, আপনি বললেন স্যার কচ্ছপ কমে যাচ্ছে, কিন্তু এদিকে তো অনেক কচ্ছপ পাওয়া যায়। ওরা সমুদ্রে থাকে, কিন্তু ডিম পাড়বার সময় উপরে উঠে আসে। মাটিতে সামান্য একটু গর্ত খুঁড়ে ডিম পাড়ে, তারপর আবার মাটি চাপা দিয়ে চলে যায়। লোকেরা সেই মাটি খোঁড়া দেখলেই চিনতে পারে। কাকাবাবু বললেন, লোকেরা অমনি করে এসে ডিম চুরি করে আনে, তাই তো? এখন যতই কচ্ছপ থাক, এভাবে ডিম নষ্ট হলে একদিন কচ্ছপের বংশ ধ্বংস হয়ে যাবে না? পৃথিবীর কত প্রাণী এভাবে শেষ হয়ে যাচ্ছে। বিমান বলল, কচ্ছপ মারাও তো খুব সোজা, একবার ধরে উল্টো করে দিতে পারলেই হলো। ওরা নিজে থেকেই আর সোজা হতে পারে না। কাকাবাবু বললেন, নিরীহ প্রাণী বলেই একসময় সাহেবরা হাটে বাজারে কচ্ছপ মেরে ফেলেছে। ভারত মহাসাগরে এমন অনেক দ্বীপ ছিল যেখানে লক্ষ লক্ষ কচ্ছপের বাসা ছিল। একটা দ্বীপ যখন সাহেবদের জাহাজ নেমেছে, তখন খেলার ছলে তারা যত ইচ্ছে কচ্ছপ মেরেছে। বিমান বলল, সাহেবরা তো সর্বভোগ, কচ্ছপের মাংসও নিশ্চয় ওরা খায়। কাকাবাবু বললেন, হ্যাঁ, টার্টল স্যুপ তো অনেকেরই প্রিয়, কিন্তু শুধু খাবার জন্য নয়, বললাম না খেলার জন্যও মেরেছে। একদিনে কি হাজার হাজার কচ্ছপ খাওয়া যায়? মজা করার জন্য জাহাজের খালাসিরা কচ্ছপগুলোকে ধরে ধরে উল্টে দিত, কে কটা পারে তার প্রতিযোগিতা হতো। তারপর ওরা জাহাজে করে চলে যেত। দিনের পর দিন হাজার হাজার কচ্ছপ অসহায়ভাবে চিত হয়ে পড়ে থাকতো। দৃশ্যটা ভাবতো। তারপর তারা আস্তে আস্তে শুকিয়ে মরে যেত। সন্তু বলল, ইস। বিমান বলল, চলুন কাকাবাবু, এবার তো আমাদের বেরোতে হবে। কাকাবাবু চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালেন। ডাইনিং রুম ছেড়ে সবাই চলে এলো বাইরে। একটা ঝকঝকে নতুন জিপসি গাড়ি অপেক্ষা করছে ওদের জন্য। উর্দি পরা ড্রাইভার দরজা খুলে দিল। কাকাবাবু একবার জোরে নিঃশ্বাস টেনে বলল, আহ, এখানকার বাতাস কি পরিষ্কার, চমৎকার টাটকা গন্ধ। এইটুকু রাস্তা গাড়িতে গিয়ে আর কি করব? চলো হেঁটেই যাই। বিমান বলল, হাঁটতে অসুবিধা হবে না তো আপনার? কাকাবাবু হেসে বললেন, না হে, এই ক্রাচ নিয়ে আমি মাইলের পর মাইল হাঁটতে পারি। চলো চলো। রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে সমুদ্রের দিকে। এবার লেখাল কালির মতো ঘন নীল, রয়্যাল ব্লু। খুব কাছে একটা দ্বীপ, সবুজ গাছপালা,
এমন ভর্তি যে এখান থেকে মনে হলো 1 ইঞ্চি জায়গাও খালি নেই। এমন নিবিড় জঙ্গল সন্তু আর কখনো দেখেনি। সন্তু এই দ্বিতীয়বার এসেছে আন্দামানে। পোর্ট ব্লেয়ার শহরটা তার বেশ চেনা লাগছে, মনটা খুশি খুশি লাগছে তার। এখানকার সমুদ্র অন্যরকম, দীঘা কিংবা পুরীর সঙ্গে কোনো মিল নেই। তীরের কাছে জল একটুও ঘোলা নয়, একেবারে স্বচ্ছ। একটুক্ষণ তাকিয়ে থাকলে মাছের ঝাঁক দেখা যায়। মোটর লঞ্চটাও রেডি আছে। ওপরের ডেকের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এর মালিক রূপেন মিত্র। কাকাবাবুদের দেখে দুহাত জুড়ে নমস্কার করে বললেন, আসুন মিস্টার রায়চৌধুরী, আমরা ঠিক 9টার সময় স্টার্ট করব। লঞ্চটা মাঝারি আকারে, নিচে 4খানা কেবিন, অনায়াসে 8জন লোক শুতে পারে। রান্নাবান্নার ব্যবস্থাও আছে। একসঙ্গে বেশ কয়েকদিন সমুদ্রের বুকে ঘুরে বেড়ানো যায়। রূপেনবাবুদের ঝিনুক আর মাদার অফ পার্লের ব্যবসা। আন্দামানের দ্বীপপুঞ্জের কাছাকাছি সমুদ্রে ঝিনুকের অন্ত নেই। কত রকমের ঝিনুক, মাঝে মাঝে শঙ্খও উঠে আসে। মাদার অফ পার্ল দিয়েই তো মেয়েদের লকেট বানানো হয়। এবার অবশ্য এই লঞ্চে ঝিনুক তুলতে যাওয়া হচ্ছে না। বিমান একজন বিমান চালক, তার নামের সঙ্গে কাজের খুব মিল। সে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট। মাঝে মাঝেই তাকে আন্দামানে আসতে হয়। রূপেন মিত্তিরদের সাথে তার খুব ভাব। বিমানেই কাকাবাবুদের এখানে বেড়াতে আসার ব্যবস্থা করে দিয়েছে। উপরের ডেকে চেয়ার পাতা রয়েছে, সবাই বসলো সেখানে। লঞ্চটা বন্দর ছেড়ে ছুটে চলল গভীর সমুদ্রে। পাশ দিয়ে মাঝে মাঝে অন্য লঞ্চ দেখা যাচ্ছে, সেগুলোতে যাত্রী ভর্তি। এখানে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে হলে লঞ্চ ছাড়া কোনো উপায় নেই। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আমরা কোন দিকে যাব? রূপেনবাবু বললেন, আমরা যাব রঙ্গত আয়ারল্যান্ডের দিকে। পথ অবশ্য আরও অনেক দ্বীপ পড়বে। বিমান বলল, এখানে যে কত দ্বীপ, অনেক দ্বীপের তো কোনো নামেই নেই। কাকাবাবু, আপনি জানেন তো, আপনি এদিকটায় ভালো করে ঘুরেছেন। কাকাবাবু দুদিকে মাথা নাড়লেন। বিমান আবার বলল, জানেন রূপেনবাবু, একবার কাকাবাবু আর সন্তু একেবারে হিংস্র জারোয়াদের মধ্যে গিয়ে পড়েছিল। রূপেনবাবু বললেন, তাই নাকি? যে দ্বীপটায় জারোয়া উপজাতি থাকে, আমরা তো সেটা এড়িয়েই চলি, কাছেই যাই না। আপনি গেলেন কি করে? আর ওরা আপনাদের মেরে ফেলার চেষ্টা করেনি? কাকাবাবু মৃদু হেসে বললেন, সে এক লম্বা গল্প, এখন থাক। আচ্ছা রূপেনবাবু, আপনি কি নিজের চোখে মারমেড দেখেছেন? রূপেনবাবু বলল, না, আমি দেখিনি। আমি লঞ্চে করে এখানকার সমুদ্রে অনেক ঘুরেছি, বড় বড় তিমি দেখেছি, আঙুরের চাক তো যখন তখন দেখা যায়, ফ্লাইং ফিশ দেখেছি, ডলফিনও দেখেছি, কিন্তু মারমেড জাতীয় কখনো আমার চোখে পড়েনি। কাকাবাবু মুখ ফিরিয়ে বললেন, বিমান যে বলল আপনি মারমেড দেখেছেন, মারমেড দেখার প্রতিশ্রুতি দিয়েই তো বিমান আমাদের এখানে টেনে আনলো। বিমান বলল, রূপেনবাবু নিজের চোখে দেখেছেন সে কথা তো আমি বলিনি, আমি বলেছি যে রূপেনবাবুর লোকজনেরা দেখেছে। রূপেনবাবু বললেন, হ্যাঁ, আমার লঞ্চে 2জন খালাসি নাকি দেখেছে। মাসখানেক ধরে এখানে একটা গুজব রটেছে যে একটা মারমেড বা জলকন্যাকে নাকি মাঝে মাঝে দেখা যাচ্ছে। কোথাও নির্জন দ্বীপের ধারে বালির উপরে এসে বসে থাকে, মানুষের সামান্য সারা শব্দ পেলেই চোখের নিমিষে জলে ঝাঁপ দেয়, তারপর গভীর সমুদ্রে মিলে যায়। রঙ্গ তার মায়াবন্দরেও বেশ কিছু লোকজন দেখেছে। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি এটা বিশ্বাস করেন? রূপেনবাবু বললেন, আমার বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই, নিজের চোখে তো দেখিনি। কাকাবাবু আবার জিজ্ঞেস করলেন, যারা দেখেছে তারা মারমেডটিকে কেমন দেখতে বলেছে? রূপেনবাবু বললেন, উপরের দিকটা একটা সুন্দরী মেয়ে, লম্বা ফর্সা, চোখ টানা টানা, তার তলার দিকটা মাছের মতন, 2টো পা নেই, তার বদলে লেজ যেমন হয় তেমন। কাকাবাবু বললেন, সবাই তো এরকমই বলে। কোপেনহেগেন শহরে এই রকম একটি মারমেইডের মূর্তিও আছে। বিমান বলল, সেটা তো বিখ্যাত, আমি দেখেছি। কাকাবাবু বললেন, মূর্তিটা তুমি দেখেছো, কিন্তু আসল মারমেড এই পর্যন্ত কোনো মানুষও দেখেনি। বিমান বলল, কেউ দেখেনি? তবে যে বহুকাল ধরে এত গল্প। কাকাবাবু বললেন, সবই গল্প, মানুষের কল্পনা, কোথাও কোনো প্রমাণ নেই। মাঝে মাঝে গুজব ওঠে, কিন্তু আজ পর্যন্ত কেউ ছবি তুলতে পারেনি। সন্তু বলল, আমি ক্যামেরা এনেছি, যদি সত্যি একটা মারমেড দেখতে পাই তাহলে পটাপট ছবি তুলে নেব, আর সেটা হবে বিরাট আবিষ্কার। তাই
তাই না? কাকাবাবু বললেন, তা হবে, কিন্তু বেশি আশা করিস না। বেশি আশা করলে বেশি নিরাশ হতে হয়। সমুদ্রে ওই রকম কোনো প্রাণী থাকতেই পারে না। বিমান অবিশ্বাসের সুরে বললে, থাকতে পারে না? এ কথা কী করে বললেন? সমুদ্রে এখনো কত রকম রহস্যময় প্রাণী আছে, মানুষ কি সব জানে? কাকাবাবু বললেন, রহস্যময় প্রাণী থাকতে পারে, কিন্তু যে প্রাণীর উপরের দিকটা মানুষের মতো, তার হার্ট আর লাংসও তো মানুষের মতোই হবে, সে বেশিক্ষণ জলে ডুবে থাকবে কি করে? তবে অন্য দুটি প্রাণীর সন্ধানও পাওয়া গেছে, তাদের দেখে অনেক মানুষ বলে ভুল করে। সন্তু জিজ্ঞেস করলো, মানুষের মতো প্রাণী? কাকাবাবু বললেন, মোটেও মানুষের মতো নয়, একেবারে জলজন্তু। একটির নাম মানাটি আর একটির নাম ডুগং। এরা বিরাট বিরাট প্রাণী, এক একটির ওজন প্রায় 1 টন। তিমি মাছ যেমন জলের উপরে মুখ ভাসিয়ে নিঃশ্বাস নেয়, তেমনি মানাটি আর ডুগংরাও প্রায় জলের উপর মুখ ভাসিয়ে থাকে। বহুকাল ধরেই গভীর সমুদ্রে নাবিকরা এদের দেখেছে। এদের মুখের সঙ্গে মানুষের কিছুটা মিল আছে। একটু থেমে অনেকখানি চাওড়া করে হেসে কাকাবাবু বলেন, মেয়েরা তো জাহাজের নাবিক হয় না, নাবিক হয় সব পুরুষ, সেজন্য মানুষের মুখের সঙ্গে কিছুটা মিল আছে দেখি। এমন প্রাণী দেখি নাবিকেরা তাকে কোনো মেয়ে বলে মনে করে। সেই জলেই জলকন্যার কাহিনী চালু হয়েছে। সন্তু জিজ্ঞেস করল, ওই মানাটি আর ডুগংদের দেখতে কেমন? কাকাবাবু বললেন, আমি নিজের চোখে দেখিনি, ছবি দেখেছি। কয়েকজন বৈজ্ঞানিক দেখে লিখেছেন যে ওদের মুখ বিচ্ছিরি রাগী বুড়োদের মতো। সাধারণ মানুষের মুখের চেয়ে অনেকটা বড়, এদের তলার দিকটা মাছের মতো, কিন্তু এরা মাছ নয়, ম্যামাল, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। শিরদাঁড়া আছে। বিমান বলল, দূর চাই। কাকাবাবু বললেন, আমি মারমেড দেখার আশা করে আসিনি, তবে একটা মানাটি কিংবা ডুগং যদি দেখতে পাই সেটাই যথেষ্ট। এদিকের সমুদ্রে সাধারণত ওদের দেখা পাওয়া যায় না। রূপেনবাবু বললেন, আমার খালাসি দুজন কিন্তু জোর দিয়ে বলেছে ওরা একটা মেয়ের মতোই প্রাণীকে দেখেছে। আমাদের আজ ঠিক দেখাবে। কাকাবাবু বললেন, ভালো কথা। এরপর কফি এলো। কফি খেতে খেতে ওরা তাকিয়ে রইল সমুদ্রের দিকে। নির্জন সুন্দর দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে লঞ্চটা। মাঝে মাঝে বড় বড় ঢেউয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে। জল ছিটকে আসছে ডেকের উপর পর্যন্ত। কাকাবাবু, সন্তু, বিমান তিনজনই শার্ট প্যান্ট পরা, কিন্তু রূপেনবাবু বনেদি বাঙালিদের মতো পরে আছেন কুচনো ধুতি আর ধপধপে সাদা পাঞ্জাবি। একবার জলের ছিটে তার পাঞ্জাবি অনেকটা ভিজে গেল। কাকাবাবু একটা বাইনোকুলার এনেছেন, সেটা ঘুরিয়ে ঘুরিয়ে অন্যরাও দেখছে। একসময় সন্তু চেঁচিয়ে উঠল, ওই যে ওই যে! সবাই চমকে ঘুরে তাকালো। না, জলকন্যাও নয়, মানাটি বা ডুগংও নয়, এক ঝাঁক উড়ুক্ক মাছ, ফ্লাইং ফিশ। পার্সের মতো দুই সাইজের, দুপাশে ডানা। মাছগুলো জল থেকে লাফিয়ে উঠে ফরফর ফরফর করে বেশ খানিকটা উড়ে আবার জলে ডুব দিল। কাকাবাবু বললেন, এও তো বেশ একটা ভালো জিনিস দেখলি রে সন্তু। এরপর আরও ঘন্টা 3-এর মধ্যে আর কিছু দেখা গেল না। সমুদ্র যতই সুন্দর হোক, বেশিক্ষণ চেয়ে থাকতে একঘেয়ে লাগে। লঞ্চের ভটভট ভটভট শব্দটাও বিরক্তিকর। যদিও বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু মাথার উপরে গনগন করছে সূর্য। গরমটা না লাগলেও চোখ ঝলসে যাচ্ছে যেন। এক সময় লঞ্চটা হঠাৎ থেমে গেল। রূপেনবাবু নিচের একটা ক্যাবিনে গিয়েছিলেন পাঞ্জাবি পাল্টাতে। উপরে এসে বললেন, আমার খালাসিরা একটা প্রস্তাব পাঠিয়েছে। কাছে ওই যে দ্বীপটা দেখছেন, ওটার ধারেই নাকি 2বার দেখা গেছে মারমেইডকে। এখানে অপেক্ষা করলে তার দেখা মিলতেও পারে, কিন্তু লঞ্চের শব্দ শুনে সে পালাবে। একটা নৌকা করে আমরা যদি ওই দ্বীপটায় গিয়ে অপেক্ষা করতে পারি, দুপুরের খাবারের তো অনেক সময় হয়েছে, ওখানে গিয়েই আমরা খেয়ে নেব। কাকাবাবু বললেন, চমৎকার আইডিয়া। জলকন্যা কিংবা কোনো জীবজন্তু দেখা যাক বা না যাক, একটা দ্বীপে পিকনিক তো হবে, সেটাই হোক। বিমান সভয়ে বলল, এই দ্বীপে আবার জারোয়ারা থাকে না তো? রূপেনবাবু বললেন, না না, দেখছো না, ছোট দ্বীপ, 4-5টাই তো দেখা যাচ্ছে। আন্দামানের জঙ্গলে বাঘ ভাল্লুকই থাকে না, নির্ভয়ে ঘোরা যায়। সন্তু জিজ্ঞেস করলো, এই দ্বীপটার নাম কি? রূপেনবাবু বললেন, তা তো জানি না, বোধহয় কোনো নাম নেই। এখানকার অনেক দ্বীপ শুধু নাম্বার দিয়েই চেনানো হয়। সন্তু বলল, আমি এই দ্বীপটার নাম দিলাম মারমেইড আইল্যান্ড। লঞ্চের গায়ে বাঁধা রয়েছে একটা ডিঙি নৌকো, সেটা ভাসানো হলো জলে। মিনিট 10-এর মধ্যে ওরা পৌঁছে গেল ছোট দ্বীপটায়। দ্বীপটা একেবারে সুন্দর আঁকা ছবির মতো। তীরের কাছে মিহি সাদা বালি,
তারপর নানান রঙের নুড়ি পাথর, তারপর গাছপালা। তবে এখানকার জঙ্গল খুব ঘন, বোধহয় কখনো কখনো সমুদ্র ফুলে উঠে পুরো দ্বীপটাই ডুবিয়ে দেয়। ঘাস কিংবা ঝোপঝাড় কিছু নেই, বড় বড় গাছ আর তার মাঝে মাঝে ফাঁকা জায়গা। তীর থেকে খানিকটা ভেতরে চলে এসে সন্তু দেখতে পেল একটা গোল মতন পাথরের ডিবি। জুতো খুলে সন্তু তত্তর করে সেটার উপরে উঠে গেল। তারপর আনন্দে চেঁচিয়ে বলল, এই জায়গাটা সবাই মিলে বসলে খুব ভালো হবে, এখান থেকে সব দিকে সমুদ্র দেখা যাচ্ছে। কাকাবাবু পাথরটার গায়ে হাত দিয়ে বললেন, বেশ পেছল, আমি আর খোঁড়া পা নিয়ে উপরে উঠব না। বিমানও জুতা খুলে উপরে উঠে গেল। ডিবিটা 1 তলা সমান উঁচু। এখানে খুব বড় গাছ নেই, অনেক দূর পর্যন্ত দেখা যায়। বিমান বলল, বাহ, এরকম জায়গায় একটা বাড়ি বানাতে পারলে গ্র্যান্ড হতো। বেশ নিজস্ব একটা দ্বীপ, তাতে একটাই বাড়ি থাকবে। কাকাবাবু বললেন, আমি সমুদ্রের ধার দিয়ে দ্বীপের চারপাশটা একবার ঘুরে আসি। কাকাবাবু আড়ালে চলে যেতেই বিমান একটা সিগারেট ধরালো। কাকাবাবুর সামনে সে সিগারেট খায় না কখনো। ছোট নৌকাটা লঞ্চের দিকে ঘুরে যাচ্ছে খাবার দাবার আনতে। লঞ্চটা স্টার্ট বন্ধ করে দিয়েছে, এখন ভাসতে ভাসতে এদিকেই যেন সরে আসছে। সন্তু আর বিমান গল্প করছে, হঠাৎ চমকে উঠল দুজনে। পাথরটা একবার কেঁপে উঠল না? মাটি কাঁপছে। ওরা পরস্পরের দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলবার আগে আবার পাথরটা কেঁপে উঠল বেশ জোরে। এবার চিৎকার করে উঠল বিমান, ভূমিকম্প, ভূমিকম্প! সন্তু সরাত করে পাথরটা থেকে গড়িয়ে নেমে চেঁচিয়ে বলল, কাকাবাবু সাবধান, ভূমিকম্প হচ্ছে। সন্তুর ধারণা হলো ভূমিকম্পে দ্বীপটার মাঝখানটা ফেটে দুভাগ হয়ে যাবে, তারপর সব শুদ্ধ ডুবে যাবে সমুদ্রে। কাকাবাবু জলের ধারে গিয়েছিলেন, পিছিয়ে এলেন খানিকটা। সন্তু আর বিমান দুজনেই চেঁচাচ্ছে। তিনি ওদের কাছে এগিয়ে এসে বললেন, কি হয়েছে? কোথায় ভূমিকম্প? আমি তো কিছুই টের পেলাম না। রূপেনবাবু এসে বললেন, আমিও তো কিছু বুঝতে পারিনি। বিমান বলল, পাথরটা দুবার জোরে জোরে কেঁপে উঠেছে। সঙ্গে সঙ্গে সন্তু বড় বড় চোখ করে সাংঘাতিকভাবে বিস্ময়ে বলল, এ কি, এ কি? ওদের চোখের সামনে পাথরের ডিবিটা দুলতে শুরু করেছে আর একটু একটু করে এগোচ্ছে, ঠিক জীবন্ত কোনো প্রাণীর মতো। ভয় পেয়ে সবাই ছিটকে দূরে সরে গেল। বিমান বলল, ওরে বাপরে, এটা কোন বিরাট জন্তু! রূপেনবাবু দৌড় মেরে জলের ধারে গিয়ে তার খালাসিদেরকে ডেকে আনতে বললেন, ওরে রঘু, ওরে রতন, মানসিং, শিরকির লঞ্চে নিয়ে এসো, প্রচণ্ড জানোয়ার, মেরে ফেলবে, মেরে ফেলবে। পাথরের ডিবির মতো প্রাণীটা একটু একটু নড়তে লাগলো, শুধু ওদের দিকে তেড়েও এলো না। কাকাবাবু সাহস করে একটু এগিয়ে গিয়ে কাঁচটা দিয়ে পাথরের দেয়ালটা একটু ঘষে দিলেন। সেটার উপর শ্যাওলা জমে আছে, একটুখানি খসে গেল। কাকাবাবু বললেন, এ তো মনে হচ্ছে কচ্ছপ। বিমান বললেন, এত বড় কচ্ছপ? তা কখনো হতে পারে? কাকাবাবু বললেন, দাঁড়াও দেখি, কচ্ছপ হলে নিশ্চয়ই একটা মুখ থাকবে, মুখটা দেখলেই বোঝা যাবে। কাকাবাবু প্রাণীটার চারপাশে ঘুরতে থাকলেন। বেশি খুঁজতে হলো না, একটা গাছের আড়াল থেকে ছটাং করে বের হয়ে এলো তার গলা আর মুখ। হাতির সুরের মতো মোটা, ক্রিকেট বলের সাইজের দুটো চোখ যেন বেরিয়ে আসতে চাইছে, দেখলেই বুক কেঁপে ওঠে। কাকাবাবু তবুও ভয় পেলেন না। তিনি বললেন, মুখটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কচ্ছপ। সমুদ্রে অনেক বড় বড় কচ্ছপ থাকে বটে, কিন্তু এত বড় কচ্ছপ যে হতে পারে তা কখনো শুনিনি। সন্তু বলল, কাকাবাবু আর এগিয়েও না। কাকাবাবু বললেন, কচ্ছপ যখন তখন ভয়ের কিছু নেই, এরা নিরীহ প্রাণী, মানুষ তেড়ে এসে কামড়ায় না। এর মধ্যে রূপেনবাবু চেঁচামেচি শুনে লঞ্চটা হুইসেল দিতে দিতে এগিয়ে এলো। লাঠি লোহার রড নিয়ে নেমে এলো 6-7 জন খালাসি। হইচই করে এগিয়ে এসে বলল, কোন জানোয়ার, কোথায় কোথায়? এত বড় একটা কচ্ছপ দেখে তাদের চক্ষু ছানা ভরা। একজন বলল, একটা পাহাড়ের মতন কচ্ছপ, স্বপ্ন দেখছি না তো? আরেকজন বলল, এটাকে ধরে নিয়ে যেতে হবে। রূপেনবাবুও খানিকটা ধাতস্থ হলেন। তিনি এবার খুব উৎসাহের সঙ্গে বললেন, হ্যাঁ, এটাকে পোর্ট ব্লেয়ারে নিয়ে যাব, তারপর কলকাতায় নিয়ে যাব। এরকম কচ্ছপ কেউ কখনো দেখেনি। তারপর বিলেত আমেরিকায় পাঠাবো। এটাকেও উল্টে দাও, উল্টে পাগুলো বাঁধো। কিন্তু এত বিরাট কচ্ছপকে উল্টে দেওয়া সহজ নাকি? কচ্ছপটা তার মুন্ডু এদিক ওদিক ঘোরাচ্ছে। একজন বলল, সাবধান, কচ্ছপের মুখের কাছে গেলে কামড়ে দেবে, হাত কিংবা পা কামড়ে ধরলে মেঘ না ডাকলে ছাড়ে না, ওর মুখটা আগে আটকাতে হবে। একজন একটা লোহার রড বাড়িয়ে দিল কচ্ছপের মুখের কাছে। কচ্ছপটা সেটার সঙ্গে সঙ্গে কামড়ে ধরে 2 ঝটকা মারতেই
রডটা ভেঙে দুটুকরো হয়ে গেল। রূপেনবাবু দূর থেকেই এক লাফ দিয়ে বললেন, বাপরে, তাদের কি জোর! রঘু নামের খালাসিটা বলল, স্যার, আমি কচ্ছপ ধরার কায়দা জানি, একটা শক্ত লাইলনের দড়ি চাই। একজন দড়ি আনতে ছুটে গেল, অন্য সবাই গোল হয়ে ঘিরে দাঁড়িয়েছে। এত বড় চেহারা নিয়েও কচ্ছপটা বোধহয় বেশ ভীতু প্রাণী। সে দৌড়ে পালাবারও চেষ্টা করলো না, কারুকে তেড়ে কামড়াতেও এলো না। রঘু লাইলনের দড়িটা পেয়ে একটা ফাঁস তৈরি করলো, তারপর সেটা ছুঁড়ে দিল কচ্ছপের মুখের কাছে। 2-3বারের চেষ্টায় ফাঁসটা জড়িয়ে গেল তার গলায়। দুজন খালাসি দুদিক থেকে টান মারতেই সেটা আট হয়ে গেল। কয়েক ফোঁটা জল জড়িয়ে পড়লো তার দু চোখ থেকে। সন্তু বলল, কচ্ছপটা বোধহয় খুব বুড়ো। কাকাবাবু বললেন, শুনেছি ওরা বহুদিন বাঁচে। এর বয়স কয়েকশো হলেও কি আশ্চর্য কিছু নেই। রঘু বললেন, এবার সবাই মিলে হাত লাগিয়ে ওকে উল্টে দিতে হবে। কচ্ছপের কাছে হাত লাগাবার আগেই কচ্ছপের পিঠটা কেঁপে উঠল কয়েকবার। ওরা পিঠে কিছু চাপড়া দিচ্ছিল, তা খসে গেল। তখন দেখা গেল পিঠে অনেক হিজিবিজি দাগ। সন্তু বলল, কাকাবাবু দেখুন, এই দাগগুলো মনে হচ্ছে এক জায়গায় বাংলা অ লেখা আছে। কাকাবাবু বললেন, ঘরের দেয়ালে জল পড়লে নোনা ধরে অনেক সময় এরকম মনে হয়। অ নয় রে, আ। পাশের দাগটা ঠিক আকারের মতো। বিমান রূপেনবাবুরাও ঝুঁকে এসেছেন দেখতে। বিমান বলল, তার পাশেই তো র। কেউ যেন লিখেছে আর। কাকাবাবু ক্রাশ দিয়ে কচ্ছপের পিঠটা ভালো করে ঘষলেন। অনেক ময়লা সরে গেল। ফুটে উঠল আরও অক্ষর। আর একটু পরেই মনে হলো মা। শুনতে বলল, এটা কি? মা, এ নয়, তয় র ফলা, মাত্র। তাহলে হলো আর মাত্র। রূপেনবাবু বললেন, আশ্চর্য, কচ্ছপের পিঠে এরকম কে লিখল? কাকাবাবু গভীর বিস্ময়ে কচ্ছপের পিঠের দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপর অভিভূতভাবে বললেন, প্রকৃতি লিখে দিয়েছে, কিংবা মহাকালও বলতে পারেন। প্রবাদ আছে, মহাকুর্ম, অর্থাৎ বড় কোনো কচ্ছপের পিঠে মহাকাল তার ইতিহাস লিখে রাখে। সন্তু বলল, আরও কিছু লেখা আছে। কাকাবাবু বললেন, আমি সবটা পড়তে পারছি, দেখ ভালো করে। আর মাত্র 2টি। মেরো না, মেরো না, মেরো না। সন্তু বললেন, হ্যাঁ, স্পষ্ট পড়া যাচ্ছে। প্রকৃতি লিখে দিয়েছে যে পৃথিবীতে এরকম কচ্ছপ আর মাত্র 2টো বেঁচে আছে। বিমান বলল, কি বলছিস? প্রকৃতি কিংবা মহাকাল বাংলায় লিখবে নাকি? কাকাবাবু বললেন, মহাকাল তো কোনো ভাষায় লিখেননি, তুমি আমি কি জানি। কথাগুলো যে লেখা আছে তা তো সত্যি। কচ্ছপটা নিজেই নিজের পিঠ ঝাঁকিয়ে তো আমাদের দেখালো। তারপর হঠাৎ কাকাবাবু হাত জোর করে আবেগের সাথে খালাসিদেরকে বললেন, আপনাদের কাছে অনুরোধ করছি, ওকে ছেড়ে দিন। বন্দি অবস্থায় যদি ও মরে যায়, তাহলে পৃথিবী থেকে এই কচ্ছপ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। এদের ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই। খালাসিরা চুপ করে দাঁড়িয়ে রইল। রূপেনবাবু বললেন, ওরে বাপরে বাপ, জন্মেও কখনো এমন দেখিনি। ভগবান নিজে লিখে দিয়েছেন ওকে মেরো না। ওকে বন্দি করলে আমাদের মহাপাপ হবে। ইনি সাক্ষাৎ কুর্ম অবতার। ওকে ছেড়ে দে রে, ছেড়ে দে, শিগগির ছেড়ে দে। খালাসিরা এবার ফাঁস খুলে নিল ওর গলা থেকে। কাকাবাবু সবাইকে দূরে সরে যেতে বললেন। সকলে সার বেঁধে কচ্ছপটার পেছনে গিয়ে দাঁড়ালো। কচ্ছপ এবার থপথপ করে এগোতে লাগলো জলের দিকে। রূপেনবাবু হাত জোর করে বললেন, জয় কুর্ম অবতারের জয়। আমাদের দোষ নিও না। তার দেখা দেখি অন্য খালাসিরাও নমস্কার করলেন। কচ্ছপটা জলের কাছাকাছি গিয়ে একবার মুখটা ফিরিয়ে ওদের দেখল। তারপর প্রবল আলোড়ন তুলে মিলিয়ে গেল নীল সমুদ্রের জলরাশির মধ্যে।